বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব। আমরা আল্লাহর রহমতে দেখতে দেখতে ফৌজদারি কার্যবিধি আইনের প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছি। ফৌজদারি কার্যবিধি আইনে আমরা দেখব আজকে 511 ধারায় 511 ধারা। গত ক্লাসে আমরা সাক্ষ্যের বিশেষ বিধিমালা যে অধ্যায় পড়তেছি 41তম অধ্যায়, সাক্ষ্যের বিশেষ বিধিমালা। এখানে পড়েছিলাম চিকিৎসক সাক্ষীর জবানবন্দি 509। 509-এর কতে পড়েছিলাম ময়না তদন্ত রিপোর্টকারী ডাক্তার বা চিকিৎসক তিনি মারা গেলে, হারিয়ে গেলে তার রিপোর্ট আদালতে গ্রহণযোগ্য হয়। এছাড়া পড়েছিলাম 510 রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, সকল প্রকার বিশেষজ্ঞ তাদের প্রদানকৃত রিপোর্টই আদালতে সাক্ষ্যরূপে গণ্য হবে 510। আমরা আজকে পড়বো 511 পূর্ববর্তী দণ্ড অথবা খালাস। পূর্ববর্তী দণ্ড অথবা খালাস কয়টা কথা বলা আছে? এভরিবডি অ্যাটেনশন প্লিজ। দুইটা কথা। পূর্ববর্তী দণ্ড অথবা খালাস দুইটা কিভাবে প্রমাণ করা যায়? আমরা একদম চোখ বন্ধ করে বইয়ের ভাষা বাদ দিয়ে দিলাম, নিজে একটু খেয়াল করেন। দণ্ড অথবা খালাস কে দিয়ে থাকেন? আদালত দিয়ে থাকেন, তাই না? দণ্ড অথবা খালাস আদালত যখন দেন তখন একটা সার্টিফিকেশন কপি দেন। আপনারা জানেন কিনা জানি না, আমি এজ এ ব্যক্তি হিসেবে দেখেছি, যদি দণ্ড দিয়ে থাকেন তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো, একটা সার্টিফিকেশন কপি দেন বা একটা কপি দিয়ে থাকেন। আবার খালাস দিলেও কিভাবে খালাস দেওয়া হলো, তিনি কত টাকা জরিমানা পূর্বক খালাস পেয়েছেন সেটাও একটা কপি দিয়ে থাকেন, আদালতের সিল মোহরাঙ্কিত। তাহলে যে আদালত দণ্ড অথবা খালাস দিল, সে আদালত যে কপি দিয়েছেন সে কপির মাধ্যমে আমরা দেখতে পাই, সে কপির মাধ্যমে আপনি প্রমাণ করতে পারেন যে তাকে দণ্ড অথবা খালাস দিয়েছেন। আবার যেই কারাগারে দণ্ড ভোগ করেছেন সে কারাগারে দণ্ডভোগ শেষেও আপনাকে একটা কপি দিয়ে থাকে, কারাগারের জেলার কর্তৃক প্রত্যয়নপত্র। সে প্রত্যয়নপত্রের মাধ্যমেও আপনি দণ্ড অথবা খালাস প্রমাণ করতে পারেন। এভরিবডি অ্যাটেনশন প্লিজ, কনসেন্ট্রেট মি, আই এম লুকিং ফর ইউ। খেয়াল করেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি কে কি করতেছেন। সো এই সময়টা একটু আমার দিকে তাকান। কষ্ট হলো, কালা মানুষ, তাও দেখতে হবে, আমার দিকে তাকায় থাকেন সবাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে দণ্ড অথবা খালাস প্রমাণ করতে হবে দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে আদালতের সার্টিফিকেশন কপি আর একটা হচ্ছে জেলারের প্রত্যয়নপত্র। আদালতের প্রত্যয়নপত্র আর একটা হচ্ছে জেলারের প্রত্যয়নপত্র, এই দুইটা কপির মাধ্যমে আমরা দণ্ড অথবা খালাস প্রমাণ করতে পারতেছি। একদম সহজ পদ্ধতিতে আপনারা জানবেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে দণ্ড অথবা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করুন, আমরা দণ্ড অথবা খালাস প্রমাণের পদ্ধতির বিষয়ে বলবো ফৌজদারি কার্যবিধি আইনের 511 ধারায় পর্যালোচনায় দেখা যায় দুইটা পদ্ধতিতে দণ্ড অথবা খালাস প্রমাণ করা যায়। প্রথম পদ্ধতি, যে আদালত দণ্ড দিয়েছেন অথবা যে আদালত খালাস দিয়েছেন সে আদালতের প্রত্যয়নপত্র, অথবা সেকেন্ড কপি হচ্ছে যেই জেলে আপনি দণ্ড ভোগ করেছেন, যে জেল থেকে আপনি খালাসপ্রাপ্ত হয়েছেন, মুক্ত হয়েছেন দণ্ড শেষে, সেই জেলারের প্রত্যয়নপত্রের মাধ্যমে দণ্ড অথবা খালাস প্রমাণ করা যায়। 511 ধারা বিধি 450, 458। বোঝা গেল? তাহলে দণ্ড অথবা খালাস কয়টা পদ্ধতিতে প্রমাণ করা যাচ্ছে? দুইটা পদ্ধতিতে। কি কি ভাবে? আদালতের প্রত্যয়নপত্র, জেলারের প্রত্যয়নপত্র। ক্লিয়ার? দেন আমরা দেখব, ইতিমধ্যে পড়েছি আমরা আসামির উপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ করতে হবে। আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ কত ধারায় বলা আছে? 353। প্রয়োজনীয় ক্ষেত্র মতে আসামের অনুপস্থিতিতেও সাক্ষ্য গ্রহণ করা যাবে। আমরা দেখতে পাই 512-1। 512-1। তাহলে আসামের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ 353, উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ 353, অনুপস্থিতিতেও সাক্ষ্য লিপিবদ্ধ করা যাবে 512-1। পাশাপাশি অপরাধ, অনেক ক্ষেত্রে দেখা যায় অজ্ঞাত অপরাধীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের অভিযোগ উত্থাপন হলো। আমরা দেখতে পাই 512-1 ধারা মোতাবেক, 512-1 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডযোগ্য যে অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য যে অপরাধ, সে অপরাধ যদি কোনো অজ্ঞাতনামা অপরাধীর বিরুদ্ধে হয়ে থাকে, আমরা দেখতে পাই 512-2 ধারা মোতাবেক উল্লিখিত অপরাধটা তদন্তের জন্য, অনুসন্ধানের জন্য নির্দেশ দিয়ে থাকেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে। কাকে দিয়ে থাকেন? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে দিয়ে থাকেন।
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেই বিষয় অনুসন্ধান পূর্বক যাদের সাক্ষ্য গ্রহণ করেছেন, সাক্ষ্য গ্রহণ শেষে উল্লিখিত সাক্ষী যদি হারিয়ে যায়, মারা যায়, বিদেশে চলে যায়, সাক্ষ্য গ্রহণে বা সাক্ষ্য প্রদানে অক্ষম হয়ে যায়, তাহলে তার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হয়ে থাকে। তাহলে আমরা কি দেখতে পেয়েছি? অজ্ঞাতনামা অপরাধীর বিরুদ্ধে তদন্তের জন্য আমরা দেখতে পাই সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশ দিয়ে থাকেন আদালত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে। তিনি সেইটা অনুসন্ধানকালে যাদের সাক্ষ্য গ্রহণ করেছেন তারা যদি সাক্ষ্য প্রদান শেষে মারা যায়, হারিয়ে যায়, বিদেশে চলে যায়, সাক্ষ্য প্রদানে অক্ষম হয়ে যায়, আদালতে তার সাক্ষ্য পূর্ববর্তী সাক্ষ্যই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। 512(2). তাহলে আমরা 511-তে পড়েছি দণ্ড অথবা খালাস প্রমাণ। 512-তে বললাম আসামির অনুপস্থিতিতেও সাক্ষ্য লিপিবদ্ধকরণ করা যায়। অজ্ঞাত অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য লিপিবদ্ধকরণ প্রক্রিয়া 512(2). এখন আমরা যাব 513 ধারা। খেয়াল করবো সবাই। যখন জামানত প্রদান করেন বা জামানত প্রদানের নির্দেশ দেন, আদালত চাইলে জামানতের পরিবর্তে অর্থ জমাদানের, সরকারি প্রতিজ্ঞাপত্র জমাদানের নির্দেশ দিতে পারেন। কি করতে পারেন? অর্থ জমাদানের অথবা সরকারি প্রতিজ্ঞাপত্র জমাদানের নির্দেশ দিতে পারেন 513 ধারা অনুযায়ী। প্রশ্ন আসতে পারে জামিননামার পরিবর্তে অর্থ জমাদান প্রক্রিয়া আলোচনা করুন। জামিননামার পরিবর্তে সরকারি প্রতিজ্ঞাপত্র জমাদানের প্রক্রিয়া বা পদ্ধতি বা বিধিবিধান আলোচনা করুন। কত ধারা মোতাবেক? 513 ধারা মোতাবেক। 513 ধারা মোতাবেক। তাহলে জামিননামার পরিবর্তে অর্থ জমাদানের নির্দেশ কত ধারায় দিয়ে থাকেন? 513 ধারায় দিয়ে থাকেন। আবারও খেয়াল করেন, দণ্ড অথবা খালাস প্রমাণের পদ্ধতি 511। আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য লিপিবদ্ধকরণ 512(1). পাশাপাশি অজ্ঞাত অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য লিপিবদ্ধকরণ পদ্ধতি 512(2). জামিননামার পরিবর্তে অর্থ জমাদান পদ্ধতি 513। এখন আমরা যাব 514 ক। খেয়াল করি সবাই। 514, 514 ক, 514 খ। প্রথমে আমরা জানবো 514 ধারায়। জামিনদার হওয়া সহজ, আপনাকে জামিনদার করে দিলেন, কিন্তু এই জামিনদারি রক্ষা করাটা অনেক কঠিন। আমরা পড়েছেন না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। পড়ছেন না আপনারা? জামিনদার হয়ে গেলেন, যাকে জামিন হইয়া নিয়ে গেলেন আপনি, তিনি যদি জামিনে মুক্তি হইয়া আবার অকারেন্স করে, সেই জন্য কিন্তু টোটাল দায়ভার বর্তাবে আপনার উপর। জেনে রাখা দরকার, চাইলেই জামিন হওয়া যাবে না। বোঝা গেল? আপনি যে অপরাধীকে জামিন হইয়া নিয়ে গেলেন, তিনি যদি সেই শর্ত লঙ্ঘন করেন, সেই অপরাধের দায়ভার আলটিমেট গোস টু ইউ। সো আপনি বি কেয়ারফুল। অবশ্যই অপরাধীর জামিন হইতে হলে চিন্তা ভাবনা করে জামিন হইতে হবে। বুঝা গেল? আমরা আজকে দেখব জামিননামা বাজেয়াপ্তিতে জামিনদারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়। আপনি মারা গেলেও আপনার সম্পত্তি থেকে সে অর্থ আদায় করবেন। আপনি জীবিত থাকলেও অর্থ দিতে পারতেছেন না, আপনাকে 6 মাস পর্যন্ত জেল খাটতে হবে। কেন? জামিন হয়ে নিয়ে গেলেন, আর জামিন হয়ে নিয়ে যাওয়ার পর কেন অপরাধী শর্ত লঙ্ঘন করলেন। বুঝা গেল? তাহলে আমরা দেখতে পাবো, খেয়াল করি, যেই শর্তে জামিন হয়েছিলেন আপনি, ধরেন আপনি জামিন হয়েছিলেন যে যদি অপরাধী জামিননামা শর্ত লঙ্ঘন করে, তাহলে আমি 5 লক্ষ টাকা দিতে বাধ্য থাকবো। এরকম আমরা একটা জামিননামা দিই না? তাহলে আমরা দেখব যে আপনি জামিননামা, আপনার বিরুদ্ধে যদি জামিননামা বাতিল হয়ে থাকে, আদালত আপনাকে বলবেন সমপরিমাণ অর্থ জমাদানের নির্দেশ দিবেন। অথবা আপনি কেন আপনার অপরাধী জামিননামা শর্ত বা ওই মুক্তির শর্ত লঙ্ঘন করলো সে বিষয়ে কারণ দর্শাবেন। তাহলে জামিননামা বাজেয়াপ্তিতে করণীয়, প্রথম করণীয় হচ্ছে আদালত চাইলে আপনাকে অর্থ জমাদানের নির্দেশ দিতে পারেন অথবা কারণ দর্শানোর নির্দেশ দিতে পারেন 514(1). অর্থ জমাদানের নির্দেশ অথবা কারণ দর্শানোর নির্দেশ 514(1). যদি অর্থ জমাদান না করেন, কারণ না দর্শান, যে আদালত কি করবে দেখি কি করে,
সেক্ষেত্রে 514(2) ধারায় আপনার অস্থাবর সম্পত্তি বিক্রয় পূর্বক সরকারি কোষাগারে অর্থ জমাদান করবেন। আর যদি আপনি মারাও যান সেক্ষেত্রেও আপনার ওই সম্পত্তি বিক্রয় পূর্বক অর্থ সরকার নিয়ে যাবে। 514(2) পাশাপাশি 514(3) দেখবো অধিক্ষেত্রের বাইরেও যদি কোনো সম্পত্তি থাকে সেটাও কুক করতে পারবে 514(3). আর 514(4) আমরা দেখতে পাই আপনি যে জামিনদার হইছেন, মুখে মুখে বলে গেছেন 5 লাখ দিতে পারবেন, কিন্তু জামিননামা বাজেয়াপ্তি হওয়ার পর দেখা গেল আপনার 5 টাকাও নাই, আপনি খুবই নিঃস্ব মানুষ, অসহায়। তো এই টাকা কি করবে? টাকা যেহেতু আপনি দিতে পারতেছেন না, দয়া করে একটু জেল খাটেন, 6 মাস পর্যন্ত আপনাকে জেল খাটতে হবে। জামিননামা বাজেয়াপ্তিতে 6 মাস পর্যন্ত জেল খাটতে হবে আপনাকে, টাকা না দিতে পারলে দরকার নাই টাকা দেওয়ার, ভাই তুমি জেল খাটো। 514(4) তবে সরকার চাইলে জামিননামার অর্থ মওকুফ করতে পারে 514(5). আর যদি আপনি মারা যাওয়ার পূর্বে জামিননামা বাজেয়াপ্ত হয়, খেয়াল করবেন কিন্তু আপনি যার জামিন হইলেন তিনি যদি আপনি মারা যাওয়ার পূর্বে জামিননামা বাজেয়াপ্ত হয়, সেক্ষেত্রে আপনি সম্পত্তির দায় হতে মুক্ত হবেন। খেয়াল করেন কিন্তু শর্ত লঙ্ঘন করলো আপনি মারা যাওয়ার পরে, আপনি তো মারাই গেছেন, সেক্ষেত্রে আপনি ওইটার দায় দায়িত্ব বহন করতে হবে না, কিন্তু পূর্বে হলে দায় দায়িত্ব বহন করতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে মূলত আমরা কি জেনেছি? জামিননামা বাজেয়াপ্তিতে প্রশ্নটা আসছে কিন্তু পরীক্ষায়, সো একটু ইম্পর্টেন্স দিতে হবে এটার প্রতি। এএসআই যারা আছেন লুক ফ্রন্ট, খেয়াল করবেন সবাই, খুব ইম্পর্টেন্ট জিনিস। জামিননামা বাজেয়াপ্তিতে জামিনদারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়? আগামীকালকে প্রশ্ন উত্তরটা লিখে দিবেন, আমি আজকে প্রশ্ন করবো একটু পরে। জামিননামা বাজেয়াপ্তিতে জামিনদারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়? আমরা দেখব জামিননামা বাজেয়াপ্তিতে জামিনদারের বিরুদ্ধে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করা যায়। যদি কিচ্ছুই না জানেন, উপধারা মুখস্থ না করতে পারেন, তাহলে কি লিখবেন? জামিনদারকে জামিননামার অর্থ জমাদানের নির্দেশ দিবেন অথবা কারণ দর্শানোর নির্দেশ দিবেন। আপনি যদি জামিননামার অর্থ জমা না দেন, কারণ দর্শানোর নির্দেশ অনুযায়ী কারণও না দর্শান, সেক্ষেত্রে আপনার অস্থাবর সম্পত্তি বিক্রয় করবে। আপনি যদি মারা যেয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার উল্লিখিত সম্পত্তি বিক্রয় পূর্বক অর্থ সরকারি কোষাগারে জমা হবে। আর যদি দেখা যায় যে আপনি সম্পত্তি অন্য জায়গায় আছে, সেটাও সুকুক করতে পারবে। আর যদি দেখা যায় আপনি মারা গেছেন কিন্তু সম্পত্তি রেখে গেছেন, এই যে সম্পত্তিতে করলো 514(2)-এ, তবে আপনি যে সম্পত্তি রেখে গেছেন বা যে সম্পত্তি আপনার আছে, সেই সম্পত্তি বিক্রয় পূর্বক জামিননামার অর্থ সংকুলন হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে 6 মাস পর্যন্ত জেলে আটক রাখতে পারবেন। তাহলে এ হচ্ছে জামিননামা বাজেয়াপ্তিতে জামিনদারের বিরুদ্ধে ব্যবস্থা। প্রথম ব্যবস্থা, কারণ দর্শাতে বলবেন অথবা জামিননামার অর্থ জমা দিতে বলবেন। যদি জমা না দেন তাহলে আপনার সম্পত্তি বিক্রয় পূর্বক অর্থ সরকার গ্রহণ করবে। আর দেখা যায় আপনার যদি কোনো প্রকার সম্পত্তি না থাকে, তাহলে আপনাকে 6 মাস পর্যন্ত জেলে আটক রাখতে পারেন। এগুলো হচ্ছে জামিননামা বাজেয়াপ্তিতে জামিনদারের বিরুদ্ধে ব্যবস্থা। 514। এখন দেখা যায় আপনি যার জামিন হইলেন, আসামির জামিনদার যদি দেউলিয়া হয়ে থাকে, অপরাধীর জামিনদার যদি দেউলিয়া হয়ে থাকে, তার কোনো টাকা পয়সা নাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 514 ক ধারায় অপরাধীকে নতুন জামিনদার সংগ্রহের নির্দেশ দিতে পারেন আদালত। প্রশ্ন আসতে পারে, জামিনদার দেউলিয়া হলে, জামিনদারের মৃত্যু ঘটলে, জামিনদারের মৃত্যু ঘটলে তখনকার পদ্ধতি আলোচনা করুন। কি পদ্ধতি আদালত গ্রহণ করতে পারেন? অপরাধীকে নতুন জামিনদার সংগ্রহের নির্দেশ দিবেন। গতকালকে প্রশ্ন করেছিলাম না, অপর্যাপ্ত জামানত প্রবঞ্চনাবশত যদি হয়ে থাকে কি করণীয়? জামিনদার যদি নিজে জামিনদারি বাতিলের আবেদন করে করণীয় কি? আবার প্রশ্ন আসতে পারে, জামিনদার দেউলিয়া হয়ে গেছে, তাহলে অপরাধীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়? 514 ক, নতুন জামিনদার সংগ্রহের নির্দেশ দিবেন। একটু কনসেন্ট্রেট করেন ইনশাল্লাহ। আর সর্বশেষ আমাদের আজকের বিষয় হচ্ছে 514 খ, নাবালকের নিকট হতে জরিমানা। নাবালকের নিকট হতে কি জরিমানা নিবেন? জামিননামার পরিবর্তে এক বা একাধিক জামিনদার সংগ্রহের নির্দেশ দিবেন। কারণ নাবালক আর কি জরিমানা দিবে, হ্যাঁ তো টাকাই নাই, নাবালক মানুষ, তার পিতামাতাকে জামিনদার হিসেবে মুক্ত করার নির্দেশ দিয়ে থাকেন 514 খ। তাহলে আমরা আজকে কি জানলাম? খেয়াল করি সবাই। 511 দণ্ড অথবা খালাস প্রমাণের পদ্ধতি। দণ্ড অথবা খালাস প্রমাণ করা যায় দুইটা পদ্ধতিতে, আদালতের সার্টিফিকেশন কপি, জেলারের সার্টিফিকেশন কপি। 511 প্রবিধান আমরা ইতিমধ্যে জেনেছি, খেয়াল করি কিন্তু
511 সাথে প্রবিধান 450, 458। 512 ধারায় পড়েছি 512-1, অপরাধী উপস্থিত না থাকলেও তার অনুপস্থিতিতে সাক্ষ্য লিপিবদ্ধকরণ করা যায়। 512-2 আমরা পড়েছি সাক্ষ্য লিপিবদ্ধকরণের ক্ষেত্রে অজ্ঞাত অপরাধী যদি হয়ে থাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিবেন, তিনি লিপিবদ্ধ করতে পারেন। 513-তে জেনেছি জামিননামার পরিবর্তে প্রতিজ্ঞাপত্র, সরকারি প্রতিজ্ঞাপত্র বা প্রাইজ বন্ড বা অর্থ জমাদানের নির্দেশ 513। আর 514-তে আমরা জানলাম জামিননামা বাজেয়াপ্তিতে জামিনদারের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়। প্রথম ব্যবস্থা কারণ দর্শাইতে বলবেন, দ্বিতীয় ব্যবস্থা অর্থ জমা দিতে বলবেন। যদি জমা দিতে না পারেন, জমা দিতে না চান, সেক্ষেত্রে তার অস্থাবর সম্পত্তি বিক্রয়পূর্বক অর্থ সরকারি কোষাগারে জমা হবে। যদি আপনি মারাও যান তথাপি আপনার সম্পত্তি বিক্রয়পূর্বক অর্থ সরকারি কোষাগারে জমা হবে। আর লাস্ট অফ অল দেখতে পাই অর্থ সংকুলন না হলে ব্যক্তিকে 6 মাস পর্যন্ত জেলে আটক রাখার বিধান রয়েছে 514 ধারা অনুযায়ী। আর 514 কতে আমরা দেখলাম জামিনদার দেউলিয়া হলে, জামিনদার মৃত্যুবরণ করলে অপরাধীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে আদালত। অপরাধীকে নতুন জামিনদার সংগ্রহের নির্দেশ দিবেন 514 ক। আর যদি যার বিরুদ্ধে যে জামিনদারের কথা বলতেছি এতক্ষণ, তিনি যদি নাবালক হয়ে থাকে, নাবালকের নিকট হতে জরিমানা আদায় না করে এক বা একাধিক জামিনদার সংগ্রহের নির্দেশ দিয়ে থাকেন আদালত 514 খ। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।